আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমরা চলে এসেছি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অনন্য ভান্ডার নারায়ণগঞ্জের সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘরে। একসময় সোনারগাঁও ছিল বাংলার প্রাচীন রাজধানী। সেই ঐতিহ্যকে ধরে রাখতেই এখানে গড়ে তোলা হয়েছে লোক ও কারুশিল্প জাদুঘর, যেখানে সংরক্ষিত রয়েছে গ্রাম বাংলার শত শত বছরের ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকর্ম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এখানে আসবেন, টিকিট মূল্য কত, কখন খোলা থাকে, ভেতরে কি কি দেখার আছে, ছবি তোলার সুন্দর স্পট এবং ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ টিপস। তাহলে চলুন শুরু করা যাক আজকে সোনারগাঁওয়ের ভ্রমণ। ঢাকা থেকে সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘরের দূরত্ব প্রায় 24 থেকে 27 কিলোমিটার। আপনি যদি ঢাকার যাত্রাবাড়ি বা গুলিস্তান থেকে আসেন, তাহলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত বাসে আসতে পারবেন। মোগরাপাড়া থেকে সিএনজি, অটোরিকশা কিংবা রিকশায় মাত্র কয়েক মিনিটেই পৌঁছে যাবেন জাদুঘরের মূল ফটকে। যারা নিজের গাড়িতে আসবেন তাদের জন্য পর্যাপ্ত পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি আর গ্রামীণ পরিবেশ আপনার ভ্রমণকে আরো উপভোগ্য করে তুলবে। সবুজে ঘেরা মাঠ এবং সুন্দর লেক পেরিয়ে আমরা জাদুঘরের ভেতরে চলে এসেছি। লোক ও কারুশিল্প জাদুঘরের এই ভবনটি 3টি ফ্লোরে বিভক্ত। এখানে একাধিক গ্যালারিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকজ ঐতিহ্য তুলে ধরা হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের পরিহিত পোশাক। এছাড়াও এখানে দেখতে পাবেন মাটির তৈরি বিভিন্ন পাত্র, প্রাচীন তৈজসপত্র, কাঠের কারুকাজ, নকশি কাঁথা, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী, লোকজ যন্ত্রপাতি, মুখোশ, ঐতিহ্যবাহী পোশাক, নৌকার মডেল, কৃষিকাজে ব্যবহৃত পুরনো যন্ত্রপাতি। এসব সংগ্রহ আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা সম্পর্কে ধারণা দেয়। প্রতিটি গ্যালারিতে আলাদা আলাদা বিষয়ভিত্তিক প্রদর্শনী রয়েছে। আপনি যত সামনে এগোবেন ততই বাংলাদেশের লোকজ সংস্কৃতির বৈচিত্র্য দেখতে পাবেন। জাদুঘরটির প্রথম ফ্লোরেই দেখতে পাবেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, কাঠের তৈরি নান্দনিক শিল্পকর্ম, খোদাই করা দরজা, আসবাবপত্র, নকশা করা কাঠের কাজ এবং বিভিন্ন ভাস্কর্য। প্রথম দেখায় এগুলো হয়তো শুধু পুরনো কাঠের জিনিস বলেই মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, প্রতিটি কাঠের তৈরি জিনিসের সঙ্গে জড়িয়ে আছে বাংলার শত শত বছরের ইতিহাস, সংস্কৃতি এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রার গল্প। এগুলোর বেশিরভাগই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে। বিশেষ করে সোনারগাঁও, ঢাকা, বিক্রমপুর, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী, যশোর, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও চট্টগ্রাম অঞ্চলের দক্ষ কারিগরদের তৈরি কাঠের শিল্পকর্ম এখানে স্থান পেয়েছে। জাদুঘর কর্তৃপক্ষ দেশের বিভিন্ন এলাকা ঘুরে এসব নিদর্শন সংগ্রহ করেছেন, যাতে হারিয়ে যেতে বসা বাংলার লোকজ ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা যায়। এখানে সংরক্ষিত অনেক কাঠের নিদর্শনের বয়স প্রায় 80 থেকে 200 বছরেরও বেশি। কিছু নিদর্শন ব্রিটিশ আমলের, আবার কিছু জমিদার যুগ কিংবা তারও আগের সময়ের ঐতিহ্য বহন করে। তখনকার সময়ে যেহেতু আধুনিক যন্ত্রপাতি ছিল না, তাই একজন কারিগর দিনের পর দিন হাতে বাটালি, ছেনি ও হাতুড়ি ব্যবহার করে কাঠে সূক্ষ্ম নকশা খোদাই করতেন। তাই তো প্রতিটি শিল্পকর্মই ছিল এক একটি অনন্য সৃষ্টি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এত বছর পরেও অনেক কাঠের নকশা আজও পরিষ্কারভাবে দেখা যায়। এগুলো সেই সময়ের কারিগরদের অসাধারণ দক্ষতার প্রমাণ দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এসব জিনিস কি শুধুই সৌন্দর্যের জন্য ব্যবহার করা হতো? একদমই না। খোদাই করা কাঠের দরজা ও জানালা ব্যবহার হতো জমিদার বাড়ি, ধনী ব্যবসায়ী কিংবা সম্ভ্রান্ত পরিবারের বাড়িতে। কাঠের সিন্দুক ছিল টাকা, গয়না, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং মূল্যবান কাপড়ের সংরক্ষণের নিরাপদ স্থান। কাঠের পিঁড়ি ব্যবহার করা হতো অতিথি আপ্যায়ন, পূজা পার্বণ, বিয়ে এবং প্রতিদিনের বসার কাজে। কাঠের পালঙ্ক ছিল পরিবারের সম্মান ও সামাজিক অবস্থানের প্রতীক। কাঠের খেলনা দিয়ে শিশুদের বিনোদনের পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হতো। কিছু কাঠের খোদাই ধর্মীয় স্থাপনা, মন্দির বা ঐতিহ্যবাহী ভবনের অলংকরণ হিসেবেও ব্যবহৃত হয়েছে। এইসব জিনিস ব্যবহার করতেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। জমিদার ও ধনী পরিবারের জন্য ছিল কারুকার্যময় আসবাবপত্র ও দরজা জানালা। গ্রামের সাধারণ মানুষ ব্যবহার করতেন কাঠের পিঁড়ি, সিন্দুক, রান্নাঘরের সরঞ্জাম ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী। ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যবহৃত হতো কাঠের খোদাই করা অলংকার ও আসবাব। অর্থাৎ কাঠের কারুশিল্প শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং বাংলার মানুষের দৈনন্দিন জীবন, সংস্কৃতি এবং সামাজিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ছিল। বাংলার কারিগরদের হাতের নিপুণতা কতটা অসাধারণ ছিল
তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। দৃষ্টিনন্দন এই কাঠের সিন্দুকগুলোর দিকে খেয়াল করলেই তা বোঝা যায়। একসময় বাংলার জমিদার, ধনী ব্যবসায়ী এবং সচ্ছল পরিবারগুলোতে এই ধরনের সিন্দুকই ব্যবহার করা হতো। সিন্দুকগুলো তৈরি করা হতো শক্ত কাঠ দিয়ে। অনেকগুলোর গায়ে রয়েছে হাতে খোদাই করা ফুল, লতাপাতা ও জ্যামিতিক নকশা। কোথাও কোথাও ধাতব তালা ও লোহার বেষ্টনী ব্যবহার করা হয়েছে, যাতে নিরাপত্তা আরও বাড়ে। আজকের আধুনিক লকারের যুগে এই সিন্দুকগুলো শুধু একটি আসবাব নয়, বরং বাংলার ইতিহাস ও পারিবারিক ঐতিহ্যের নীরব সাক্ষী। এবার দেখুন এই অসাধারণ কাঠের সেন্টার টেবিল। এটি শুধুমাত্র একটি টেবিল নয়, এটি যেন কাঠের ওপর শিল্পীর আঁকা একটি জীবন্ত শিল্পকর্ম। টেবিলের প্রতিটি অংশে সূক্ষ্ম খোদাই করা নকশা, ফুল, লতা এবং ঐতিহ্যবাহী অলংকরণ চোখে পড়বে। ভাবতেই অবাক লাগে, যে সময়ে আধুনিক কোনো বৈদ্যুতিক যন্ত্র ছিল না, সেই সময় শুধুমাত্র হাতের যন্ত্রপাতি দিয়ে এত নিখুঁত কাজ করা হয়েছে। আজও টেবিলটি দেখে বোঝা যায় আমাদের পূর্বপুরুষদের কারিগরি দক্ষতা কতটা উন্নত ছিল। এখন আমরা দেখছি একটি সম্পূর্ণ কাঠের ঘরের অংশ। এখানে রয়েছে কাঠের দরজা, জানালা এবং পুরো ঘরের বেড়া। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এত বছরের পুরনো হওয়া সত্ত্বেও এগুলোর অনেক অংশ এখন অত্যন্ত মজবুত। প্রতিটি দরজা ও জানালায় রয়েছে হাতে খোদাই করা নান্দনিক নকশা, যা সেই সময়কার মানুষের রুচি ও শিল্পবোধের পরিচয় বহন করে। একসময় বাংলার সম্ভ্রান্ত পরিবার, জমিদার বাড়ি কিংবা বিত্তবান মানুষের বাসস্থানে এমন কারুকার্য করা কাঠের স্থাপত্য দেখা যেত। বর্তমানে এমন কাজ খুবই কম দেখা যায়, কারণ এই ধরনের কারুশিল্পে প্রচুর সময়, দক্ষতা এবং ধৈর্যের প্রয়োজন হয়। জাদুঘরে আলাদাভাবে সংরক্ষণ করা হয়েছে বেশ কিছু নকশা করা কাঠের দরজাও। প্রতিটি দরজার নকশা একে অপরের থেকে ছিল ভিন্ন। কোথাও ফুলের নকশা, কোথাও লতাপাতা, আবার কোথাও জ্যামিতিক অলংকরণ দেখা যায়। এসব দরজা শুধু ঘরের প্রবেশপথই ছিল না, বরং বাড়ির সৌন্দর্য ও মালিকের সামাজিক অবস্থানেরও প্রতীক ছিল। আজকের দিনে এমন দরজা তৈরি করতে গেলে অনেক দক্ষ কারিগর এবং বিপুল ব্যয়েরও প্রয়োজন হবে। জাদুঘরের আরেকটি আকর্ষণ হলো ডিওরামা। ডিওরামা হচ্ছে এমন এক ধরনের ত্রিমাত্রিক প্রদর্শনী, যেখানে ছোট ছোট মডেলের মাধ্যমে অতীতের জীবনযাত্রা, গ্রামীণ সংস্কৃতি, বিভিন্ন পেশা এবং লোকজ ঐতিহ্যকে বাস্তবের মতো ফুটিয়ে তোলা হয়। এগুলো দেখলে মনে হবে যেন কয়েকশো বছর আগের বাংলার একটি মুহূর্ত সময়ের মধ্যে থেমে আছে। শিশু থেকে শুরু করে বড় সবাই খুব সহজেই এসব ডিওরামা দেখে বাংলার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করতে পারে। নিচতলার গ্যালারিগুলো ঘুরে দেখার পর এবার দেখা যাক উপরের তলায় আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় চোখে পড়েছে অসাধারণ সুন্দর একটি নকশি কাঁথা। এটিকে এমনভাবে ফ্রেমে বাঁধাই করে প্রদর্শন করা হয়েছে যে দূর থেকে দেখলে মনে হবে এটি একটি চিত্রকর্ম, কিন্তু একটু কাছে গেলেই বোঝা যায় এটি শুধু একটি কাপড় নয়, এটি বাংলার গ্রামীণ নারীদের অসাধারণ সৃজনশীলতা, ধৈর্য এবং ভালোবাসার প্রতীক। এই গ্যালারিটিতে প্রবেশ করতেই সবার আগে যে জিনিসটি চোখে পড়ে সেটি হলো একটি সুন্দর তাঁতের ডিওরামা। এখানে অত্যন্ত নিখুঁতভাবে দেখানো হয়েছে কিভাবে একসময় বাংলার তাঁতিরা তাঁত বসিয়ে কাপড় বুনতেন। দেখুন, একজন তাঁতি মনোযোগ দিয়ে তাঁতের সামনে বসে কাপড় বুনছেন। পাশে রয়েছে সুতা, তাঁতের বিভিন্ন অংশ এবং কাজের পরিবেশ। এত সুন্দরভাবে পুরো দৃশ্যটি তৈরি করা হয়েছে যে মনে হবে যেন সত্যি একজন তাঁতি কাজ করছেন। এই ডিওরামার মাধ্যমে নতুন প্রজন্ম খুব সহজেই বুঝতে পারবে আধুনিক মেশিনের যুগ আসার আগে কিভাবে মানুষের হাতে দক্ষতায় কাপড় তৈরি হতো। জাদুঘরের এমন প্রদর্শনী শুধু দেখার জন্য নয়, শেখারও একটি অসাধারণ মাধ্যম, কারণ এখানে প্রতিটি প্রদর্শনীর সঙ্গে জড়িয়ে আছে আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের জীবন সংগ্রামের গল্প। এরপর রয়েছে অসংখ্য মাটির তৈরি হাঁড়ি, কলস, পাত্র, খেলনা এবং টেরাকোটার নিদর্শন। এগুলো একসময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। একজন তাঁতি কিভাবে ধৈর্য আর নিখুঁত দক্ষতার সঙ্গে সুতা বুনে একটি জামদানি শাড়ি তৈরি করেন, এখানে আসলে সেটিও জানতে পারবেন। একটি জামদানি তৈরি করতে অনেক সময় কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যায়। জটিল নকশার ক্ষেত্রে সময় আরও বেশি লাগে। প্রতিটি জামদানির পাশেই রয়েছে তথ্য ফলক, সেখানে উল্লেখ করা হয়েছে এটি কোন সালের তৈরি, কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কি কি উপকরণ দিয়ে তৈরি হয়েছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী নৌকার ছোট ছোট মডেলও এখানে সংরক্ষিত রয়েছে, যেগুলোর অনেকগুলো এখন বাস্তবে আর খুব একটা দেখা যায় না। এখন আমরা গ্যালারির এমন একটি অংশে রয়েছি যেখানে সংরক্ষিত রয়েছে ধাতু ও কাঠের তৈরি অসাধারণ সব ঐতিহ্যবাহী কারুশিল্প।
প্রথম দেখাতেই চোখে পড়বে বিভিন্ন ধরনের ধাতুর তৈরি কুলা। এসব কুলায় সূক্ষ্ম নকশা খোদাই করা হয়েছে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের ছুরি ও তরবারি। এগুলো শুধু যুদ্ধের অস্ত্রই ছিল না, অনেক ক্ষেত্রে জমিদার, রাজপরিবার কিংবা সম্ভ্রান্ত ব্যক্তিদের মর্যাদা ও ক্ষমতার প্রতীক হিসেবেও ব্যবহৃত হতো। এখানে আরও দেখতে পাবেন ধাতুর তৈরি পাটা, বসার ঘর সাজানোর জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের শৌখিন সিনারি। এই গ্যালারির আরেকটি আকর্ষণ হলো সুন্দর নকশা করা জুয়েলারি বক্স, নান্দনিক টেবিল ল্যাম্প। প্রতিটি কাজেই রয়েছে শিল্পীর কল্পনা, নান্দনিকতা এবং নিখুঁত হাতের ছোঁয়া। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এখানে কাঠের তৈরি জিন্না টুপির একটি মডেলও সংরক্ষিত রয়েছে। সাধারণত জিন্না টুপি কাপড় বা ফেল্ট দিয়ে তৈরি হয়, কিন্তু এত সূক্ষ্মভাবে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে যে দূর থেকে দেখলে বোঝাই কঠিন এটি কাঠের তৈরি। এখানে সংরক্ষিত রয়েছে ঊনবিংশ শতাব্দীর বাংলার ঐতিহ্যবাহী নকশি কাঁথার দারুণ সব সংগ্রহ। প্রথমেই চোখে পড়বে বিভিন্ন ধরনের নকশি কাঁথা। একসময় গ্রাম বাংলার নারীরা অবসরে বসে নিজের হাতে সুই সুতো দিয়ে এই কাঁথাগুলো তৈরি করতেন। এখানে শুধু নকশি কাঁথায় নয়, নকশি কাঁথা দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ব্যাগও দেখতে পাবেন। এই ছোট ছোট ব্যাগগুলো ব্যবহৃত হতো মূলত মানি ব্যাগ হিসেবে। টাকা পয়সা বা ছোটখাটো মূল্যবান জিনিস নিরাপদে রাখার জন্য এগুলো ছিল বেশ জনপ্রিয়। আর এই তুলনামূলক বড় ব্যাগগুলো ব্যবহৃত হতো ধর্মগ্রন্থ সংরক্ষণে। পবিত্র বই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপদ থাকে সেজন্য সুন্দরভাবে নকশা করা এসব ব্যাগ তৈরি করা হতো। এছাড়াও এখানে রয়েছে ঊনবিংশ শতাব্দীর ঐতিহ্যবাহী বোঁচকাও। বর্তমানে এটি খুব দেখা না গেলেও একসময় গ্রাম বাংলার মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি উপকরণ ছিল। কাপড়, বিছানাপত্র কিংবা অন্যান্য গৃহস্থালির জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করতে বোঁচকা ব্যবহার করা হতো। বিশেষ করে দূরপাল্লার যাত্রা বা নতুন বাড়িতে যাওয়ার সময় এর ব্যবহার ছিল খুবই সাধারণ। এবার দেখুন এখানে সংরক্ষিত রয়েছে ঊনবিংশ শতাব্দীর দস্তরখান। সেই সময় খাবার পরিবেশনের আগে মেঝেতে যে কাপড় বা ম্যাট বিছানো হতো সেটিই ছিল দস্তরখান। পরিবারের সবাই বা অতিথিরা এই দস্তরখানের উপর বসে একসঙ্গে খাবার খেতেন। এখন আমরা পৌঁছে গেছি জাদুঘর ভবনের তৃতীয় তলার গ্যালারিতে। এই ফ্লোরে পা দেওয়ার সাথে সাথেই চোখে পড়বে দৃষ্টিনন্দন নকশা করা পালকি। একসময় পালকি ছিল অভিজাত পরিবারের যাতায়াতের অন্যতম প্রধান বাহন। বিশেষ করে জমিদার পরিবার, ধনী ব্যবসায়ী এবং নববধূকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য পালকি ব্যবহার করা হতো। এই পালকিগুলোর কাঠের গায়ে অত্যন্ত সূক্ষ্ম কারুকাজ, ফুল, লতাপাতার নকশা এবং ঐতিহ্যবাহী অলঙ্করণ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। এবার চলুন দেখি মাটির তৈরি খেলনার সংগ্রহ। বাংলার গ্রামাঞ্চলে একসময় মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলোর একটি ছিল এসব খেলনা। মাটি দিয়ে তৈরি হাতি, ঘোড়া, পাখি, পুতুল, রান্নাবাটির সেট সহ নানান ধরনের খেলনা শিশুদের আনন্দ দিত। আবার অনেক খেলনা ঘর সাজানোর কাজে ব্যবহার করা হতো। এসব খেলনা তৈরি করতেন গ্রামের দক্ষ কুমোরেরা। সম্পূর্ণ হাতে তৈরি হওয়ায় প্রতিটি খেলনার নকশা ও সৌন্দর্য ছিল আলাদা। প্রাকৃতিক রঙে রাঙানো এই খেলনাগুলো আজ আমাদের হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। এখন আসি লোকজ বাদ্যযন্ত্রের সংগ্রহে। এখানে রয়েছে বাংলার গ্রামীণ সংস্কৃতিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। এসব যন্ত্র ব্যবহার করা হতো পালা গান, যাত্রাপালা, বাউল গান, লোকসঙ্গীত, ধর্মীয় অনুষ্ঠান এবং বিভিন্ন উৎসবে। একসময় গ্রাম বাংলার প্রতিটি আনন্দ উৎসব এসব বাদ্যযন্ত্রের সুরে মুখরিত হয়ে উঠত। শিল্পীরা শুধু বিনোদনের জন্য নয়, মানুষের জীবন, ভালোবাসা, দুঃখ, কষ্ট এবং সমাজের নানা গল্প ও গানের মাধ্যমে তুলে ধরতেন। গ্যালারির এই অংশে মূলত লোহা, তামা, পিতল ও কাঁসা দিয়ে তৈরি দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানান ধরনের জিনিসপত্র দেখতে পাবেন। একসময় এসব জিনিস ছিল প্রতিটি বাঙালি পরিবারের নিত্যসঙ্গী। রান্নাঘর থেকে শুরু করে পূজা পার্বণ, অতিথি আপ্যায়ন কিংবা গৃহস্থালির প্রায় সব কাজেই এগুলোর ব্যবহার ছিল অপরিহার্য। ভাবুন তো, আজ থেকে 100 বা 200 বছর আগে যখন আধুনিক প্রযুক্তি ছিল না, তখন দক্ষ কারিগরেরা কি অসাধারণ নিপুণতায় আগুনে ধাতু গলিয়ে, হাতুড়ির আঘাতে আকার দিয়ে এবং দীর্ঘ সময় ধরে ঘষে মেজে এসব জিনিস তৈরি করতেন। তাদের ধৈর্য, দক্ষতা, শিল্প নৈপুণ্যের ছাপ আজও প্রতিটি নিদর্শনে স্পষ্ট। যদিও লক্ষ্য করে থাকবেন এসব ধাতব জিনিসের রং আগের মতো উজ্জ্বল নেই। বছরের পর বছর ধরে সময়ের প্রভাব, বাতাসের সংস্পর্শ এবং ধাতুর স্বাভাবিক রাসায়নিক পরিবর্তনের কারণে এগুলোর রং অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। তবে এই পরিবর্তন বরং প্রমাণ করে যে নিদর্শনগুলো সত্যিই বহু বছরের পুরনো এবং ইতিহাসের দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ জাদুঘরে এসে পৌঁছেছে। গ্যালারির এই অংশে ঢুকলেই মনে হবে যেন কয়েকশো বছর আগের বাংলার নারীদের সাজসজ্জার জগতে ফিরে গেছি। এখানকার প্রতিটি গয়নার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য এবং মানুষের জীবনযাত্রার গল্প।
এখানে দেখতে পাবেন শত বছরের পুরনো কোমরের বিছা, যা কোমরে পরা হতো এবং নারীর সাজকে আরও আকর্ষণীয় করে তুলত। এছাড়াও রয়েছে বাজুবান্ধ, যা বাহুতে পরা হতো। একসময় এটি ছিল অভিজাত পরিবারের নারীদের অন্যতম জনপ্রিয় অলংকার। গ্যালারিতে সংরক্ষিত আছে বিভিন্ন ধরনের তাবিজ। এগুলো শুধু অলংকার নয়, অনেকে বিশ্বাস করতেন তাবিজ অশুভ শক্তি থেকে রক্ষা করে এবং সৌভাগ্য বয়ে আনে। এগুলোর পাশাপাশি আরও রয়েছে চওড়া চুড়ি, হাসুলি, ঝুমকা, মল, ব্যাগখারু সহ আরও অসংখ্য ঐতিহ্যবাহী অলংকার। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে চান, ফটোগ্রাফি করতে ভালোবাসেন, পরিবার নিয়ে ঘুরতে চান, কিংবা ইউটিউব বা ফেসবুকের জন্য সুন্দর ভিডিও ধারণ করতে চান, তাহলে এই জায়গাটি অবশ্যই আপনার ভালো লাগবে। আর এই জাদুঘরটি ঘুরতে হলে আপনাকে বুধবার এবং বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের অন্য যে কোনো দিন সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যেই আসতে হবে। বুধ এবং বৃহস্পতিবার এই জাদুঘরটির সাপ্তাহিক ছুটির দিন। জাদুঘরটি ঘুরে দেখতে হলে আপনাকে জাদুঘরের প্রধান গেট থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। টিকিট মূল্য প্রাপ্তবয়স্ক বাংলাদেশিদের জন্য 50 টাকা, ছাত্রছাত্রীদের জন্য 30 টাকা এবং ফরেনার হলে জনপ্রতি 100 টাকা করে টিকিট মূল্য। এই ছিল সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা। ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি এবং ঐতিহ্যের অপূর্ব সমন্বয় দেখতে চাইলে একদিন সময় বের করে অবশ্যই ঘুরে আসতে পারেন এই অসাধারণ জায়গাটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও এমন ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।